নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভাইপোর ফেক ডোনারের আসল কাহিনী সেটা নিয়ে বিস্তর টেলিফোন পেয়েছিলাম আমরা নতুন বাংলার দফতরে। আমরা সেটা নিয়ে কোনো কথা বলিনি, কেন কেউ টেলিফোন করলেন সেটা নিয়ে আমার কথা বলাটা উচিত নয়। কিন্তু যে তথ্যগুলো দিয়েছিলেন আজকে দেখছি মিলে যাচ্ছে ক্রমশ। প্রশ্ন তুলেছেন 16,200 জন নাকি ডোনার টাকা দিয়েছেন এবং সেই টাকার ভিত্তিতে ভাইপো তার কনস্টিটিউয়েন্সি অঞ্চলে শেষ পর্যন্ত বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যারা পাননি তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করলেন। দেখুন, আদতে গরিব মানুষকে কেউ টাকা দিলে তার জন্য কোনো প্রতিবাদও করা উচিত না, কোনো কথা বলা উচিত না। কিন্তু যখন নির্বাচন সামনে আসে, সেই নির্বাচনকে মাথায় রেখে যখন কেউ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা ডাইরেক্ট ক্যাশে দেয়, তখন প্রশ্নটা ওঠে ক্যাশটা কোথা থেকে পাচ্ছেন। যে কোনো সময়, নির্বাচনের আগে হোক পরে হোক, অন্য নির্বাচনের আগে এলে তো প্রশ্নটা আসবেই যে নির্বাচনে আপনি ভোটটা কেনার জন্য ক্যাশ ডিস্ট্রিবিউশন করছেন, ফলে তো সেখানে একটা নির্বাচন কমিশনের হস্তক্ষেপের ব্যাপারও আসবে। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে টাকাটা তিনি কোথা থেকে পেলেন। এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছিল যে তিনি 50,000 না 70,000 মানুষকে যারা বার্ধক্য বা বিধবা ভাতা পাচ্ছেন না, আর তাঁদের টাকাটা কোথা থেকে দিচ্ছেন। মানে ভাইপো তো তিনি বলেছে যে আমার কনস্টিটিউয়েন্সিতে আমি যারা বার্ধক্য বা বিধবা ভাতা পান না, আমরা তাদের সবাইকে টাকা দেবো, অর্থাৎ বার্ধক্য ভাতা দেবো বা বিধবা ভাতা দেবো, পার্টির তরফ থেকে দেবো বা আমার তরফ থেকে দেবো বলেছিলেন। এখন স্বাভাবিকভাবে এটা নিয়ে বিরোধী দলনেতা বলেছিলেন যে যেখান থেকে দিন আইনত দিতে হবে, আইনের বাইরে গিয়ে দিতে পারবেন না, টাকাটা কোথা থেকে আসছে বলতে হবে। প্যাচে পড়েছিলেন ভাইপো যেটা করেছিলেন খুব ইন্টারেস্টিং। গত পরশুদিন একটা সভা করলেন এবং সেই সভাতে তিনি বেশ কিছু মানুষকে আনুষ্ঠানিকভাবে দেওয়াটা শুরু করলেন নির্বাচনের বছর সামনে। এতে ভোটটা যাতে কেনা যায়, অঙ্ক তো খুব সিম্পল। তো টাকাটা কোথা থেকে পাচ্ছেন? 16,200 জন নাকি ডোনেশন দিয়েছেন। সেই টাকাটা যে অ্যাসেম্বল হয়েছে তার ভিত্তিতে শেষ পর্যন্ত এই গরিব মানুষগুলোকে 1,000 টাকা করে ভাতাটা দিচ্ছেন ভাইপো। নিজে ক্রেডিটটা নিচ্ছেন যে আমি তো দিলাম, সরকার থেকে দিতে পারছে না, আমি দিলাম। এখন প্রশ্নটা আমি আপনাদের খুব পরিষ্কারভাবে প্রথমে একটা ক্লিয়ার করি যে ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেটা ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন ইগনো বা এই জাতীয় যে স্কিমগুলো আছে, তাতে কেন্দ্রীয় সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকারকে 200 টাকা দিতে হয়। এখন 70,000 যদি শুধু ডায়মন্ড হারবারের মধ্যে প্রাপক থাকে, তাহলে সেই টাকাটা কি করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য দেবে? এটা আমার মনে প্রথম প্রশ্ন দেখা দিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন যেটা দেখা দিয়েছিল যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায়ই বলেন আমি 400 বছরের কাজ করে ফেলেছি। 5 বার দুয়ারে সরকার করেছেন। 5 বার দুয়ারে সরকারের পরও কি করে একটা লোকসভা কেন্দ্রে 70,000 বার্ধক্য ভাতা প্রাপক বাকি থাকে? এটা আমার মনে প্রশ্নটা দেখা দিয়েছিল, আপনাদের সামনে বলছি। তৃতীয় যে প্রশ্নটা দেখা দিয়েছিল যে এই যে টাকাটা, সে টাকাটা কোথা থেকে আসবে, এটা আমাকে ভাবিয়েছিল, বারবার ভাবিয়েছিল। আমি ডায়মন্ড হারবার অঞ্চলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল থেকে এক ভদ্রলোক আমার দপ্তরে ফোন করেছেন। ফোন করে ঘটনাটা বললেন আমাকে, কয়েকদিন আগে বলেছেন যে টাকাটা কীভাবে আসছেন জানেন শর্মাবাবু? আমি যদিও বিশ্বাস করিনি, কারণ আমি বিশ্বাস করতে চাই না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই কাণ্ড হতে পারে, সেটা ভাবলে আমি শিউরে উঠছিলাম, যার জন্য আমি প্রতিবেদন সেটা নিয়ে আলাদা করে করিনি। কিন্তু আমি খোঁজ নিচ্ছিলাম যে ভেতরে ঘটনাটা কীভাবে হচ্ছে। বলছেন যে প্রত্যেকটা বুথ অনুযায়ী 10 জন করে তৃণমূল কংগ্রেসের কর্মীকে ঠিক করা হচ্ছে। তাদের বলা হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জোগাড় টোগাড় করে যদি 10,000 টাকা নাও থাকে, ওইখানে অ্যাকাউন্টে একটা টাকা ফেলে তুমি 10,000 টাকা পার্টি ফান্ডে দাও। বুঝতে পারছেন? প্রত্যেকটা বুথে 5 জন বা 10 জন করে তৃণমূল কংগ্রেস কর্মীকে বলা হচ্ছে অ্যাকাউন্ট থেকে চেক লিখে আমাকে অফিসিয়ালি টাকাটা দাও। এইবার তিনি কেন দেবেন প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ পার্টিকে 10,000 টাকা দেবেন কেন? যার মাসে সেভাবে রোজগার নেই, তিনি হঠাৎ 10,000 টাকা পার্টিকে কেন দেবেন? এদের বলা হয়েছে যেটা, সেটাও আরও ইন্টারেস্টিং, এদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এটা দেওয়ার পর কয়েকদিনের মধ্যে তোমাকে ক্যাশ টাকা দিয়ে দেওয়া হবে। ভাবতে পারছেন অঙ্কটা কি? ক্যাশ টাকা দিয়ে দেওয়া হবে, নগদ টাকা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ওই 10,000 টাকা তোমায় দিয়ে দেওয়া হবে। আমি বাইরে শো করলাম কি, ইনকাম ট্যাক্স জানতে চাইলে বলবো যে ওই লোকটা আমাকে টাকাটা দিয়েছে, ইনকাম ট্যাক্স জানতে চাইলে বলো ওই লোকটা আমাকে টাকা দিয়েছে। এরকম 16,200 জন লোক আমাকে 10,000 টাকা করে দিয়েছে এবং সেইখান থেকে আমি 1,000 টাকা করে দিচ্ছি, অর্থাৎ অফিসিয়ালি আমি শো করলাম। আদতে এই লোকগুলো যারা 10,000 টাকা করে দিয়েছে তাদের 10,000 টাকা নগদ আবার পরে দিয়ে দেওয়া হচ্ছে, পার্টির তরফ থেকে ক্যাশে দেওয়া হচ্ছে। এটা একদম ব্ল্যাক। তাহলে কি হলো? সে টাকাটা পেয়ে গেল, কিন্তু সে টাকাটা বাইরে যেটা দিয়েছে সে টাকাটা ফেরত পেয়ে গেল, সেটা আর কেউ জানতে পারলো না।
কি সুন্দর গল্পটা না, কাহিনীটা। আমার প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল, পরবর্তীকালে এখন যত দিন যাচ্ছে ঘটনাটা বিশ্বাস্য মনে হচ্ছে। এই অঙ্কটাই করা হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের তলার লেভেলে সমস্ত কর্মীরা ভাইপোর ডাকে 10,000 টাকা করে ডোনেট করে দিচ্ছেন এবং বিনা স্বার্থে, শুধু ভাইপো বলেছেন বলে, এটা অবিশ্বাসযোগ্য। পেছনের কাহিনীটা, প্লটটা হচ্ছে এইটা। এদের আয়টা কিসের, এদের 10,000 টাকা আয়টা কিসের থেকে আসছে? এদের নগদে দেওয়া হচ্ছে টাকাটা। এবং এরপরের যেটা মূল প্রশ্ন, যে প্রশ্নটা আমি আপনাদের কাছে আসতে চাই, এই 10,000 টাকা যে দিয়ে দেওয়া হচ্ছে এদের, সেই টাকাটা কিসের টাকা? সেটা তো কালো টাকা, সেটা তো সাদা টাকা নয়। তাদের তো চেক দিয়ে টাকা ফেরত দেওয়া হচ্ছে না, নগদে দেওয়া হচ্ছে। তার মানে সেটা কালো টাকা। তাহলে সেই কালো টাকা কি ডিয়ার লটারির টাকা? সেই কালো টাকা কি শিক্ষা থেকে শিক্ষা চাকরি বিক্রির যে টাকাটা উঠেছে সেটা কোনো জায়গায় সঞ্চিত আছে সেইটা দেওয়া হচ্ছে? কিংবা সেই টাকাটা কি কয়লা থেকে যে কালো টাকাটা বিভিন্ন জায়গায় আলাদা করে রক্ষিত আছে সেই টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে? আলটিমেটলি তো তাই দাঁড়াচ্ছে। যদি তাই দাঁড়ায় তাহলে কয়লার দুর্নীতির টাকা, চাকরি বিক্রির দুর্নীতির টাকা দিয়ে একজন সাংসদ তিনি তার কনস্টিটুয়েন্সিতে বার্ধক্য ভাতা দিয়ে ভোটটা কিনছেন। বুঝতে পারছেন অঙ্কটা কি দাঁড়ালো? অর্থাৎ কয়লার থেকে পাওয়া টাকা কিংবা চাকরি বিক্রি থেকে পাওয়া টাকা, সেটা অন্ধকার কোনো একটা জায়গায় লুকিয়ে রাখা, সেই টাকাটা আবার ঘুর পথে 1,000 টাকা দিয়ে নিজের ভোট ব্যাংকটাকে কনসলিডেট করে। কি অপূর্ব না? বলছি, ফেরেববাজ মাইন্ড না থাকলে কেউ এটা পারে? যদি হয়ে থাকে, আবার বলছি যদি হয়ে থাকে, ফেরেববাজ মাইন্ড, ক্রিমিনাল মাইন্ডসেট না থাকলে কেউ এটা করতে পারে না, যেটা দেখাচ্ছেন। আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী মুখ খুলেছেন, স্পষ্টত যা বলেছেন সেটাও খুব ইন্টারেস্টিং। আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে সেটাও আপনাদের শোনানো দরকার। কয়লার টাকা, ঘুষের টাকা, লুটের টাকা বিতরণ করেছে। এই 16,800 জন ডোনারকে তার তালিকা চাই। তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার, আর্টিফিশিয়ালি বানানো ডোনার, না কয়লা, বালি, মদ বিক্রির টাকা, ডিয়ার লটারির টাকা, তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব টু দি ভোটার্স, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়, যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, ইটস এ ভেরি অ্যালার্মিং। এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করবো। গোটা রাজ্যেই এই ওল্ড এজ পেনশন স্কিম চালু করা হবে, গভর্নমেন্ট চালু করবে গোটা রাজ্যে। গোটা রাজ্যের ঘটনা আমি আগে বলেছি। দুয়ারে সরকারের 5টা ক্যাম্পে 12,65,000 দরখাস্ত পড়েছে। 2,20,000 ভ্যাকেন্সি বের করেছে। এটা এনএসএপি, কেন্দ্রীয় সরকার 800 টাকা দেয়, রাজ্য 200 টাকা দেয়। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম 2,20,000 টাকা ভ্যাকেন্সি বের করেছে। এবং যেটা দিদিকে বলো নাম্বার ছিল আইপ্যাক প্রশান্ত কিশোরের, সেটা এখন হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো। সেই নাম্বারে ফোন করেছেন যারা, তারাই কেবলমাত্র পাবেন। আপনারা শুনে রাখুন, 1 লক্ষ মতো মুখ্যমন্ত্রীর দপ্তরে যে ফোন গেছিল, স্যাংশন হয়েছে। তার মধ্যে 55,000-এরও বেশি কেবলমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রে। আমি পশ্চিমবাংলায় বিজেপি এমপিদের দূরের কথা, আমি তৃণমূলের অন্য এমপিদের বলবো যে পরিবার কেন্দ্রিক পার্টি চলছে, রাজতন্ত্র চলছে, তাই বীরভূমের লোকেরা বঞ্চিত, বোলপুরের লোকেরা বঞ্চিত, দক্ষিণ কলকাতার লোকেরা বঞ্চিত, উত্তর কলকাতার লোকেরা বঞ্চিত, মালদা মুর্শিদাবাদে তৃণমূলের যেখানে এমপি আছে তারা আজকে বঞ্চিত, তাদের এলাকার লোক বঞ্চিত। এটা বিগত দিনে রাজা রাজড়া, মোগল পাঠান হানাদাররা যেমন চালাতো পরিবার কেন্দ্রিক পার্টি, ঠিক একইভাবে নিজের এলাকাকে শুধুমাত্র রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে। আর জঙ্গলমহলে জনজাতি, কুর্মী, এখানকার বয়স্ক লোকরা, তারা দুয়ারে সরকারে ছুটে ছুটে জুতো ছিঁড়ে ফেলেছেন, কিন্তু তারা কেউ বার্ধক্য ভাতার সুযোগ পাননি। যা করছেন ভালো হচ্ছে। প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে উঠে প্রদীপটা নিভবে, সময় হয়ে গেছে। টাইম ইজ নকিং দ্য ডোর, চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে।